এবার সেল ওয়ালের বেসিসে না আমরা একটা জিনিস এখানেই করে দেবো, হ্যাঁ, সেটা হলো, আচ্ছা একটা জিনিস তো বুঝতে পেরেছো, এই থিকনেসটা আলাদা হবে, এই থিকনেসটা আলাদা হবে। আমরা সেল ওয়াল এখনো ছাড়িনি, আমরা সেল ওয়াল আবার একবার ফিরে আসছি। তার আগে, আচ্ছা বলেই দিই আগে, হ্যাঁ। দেখো, অন দ্য বেসিস অফ সেল ওয়াল মানে কম্পোজিশন, সেখানে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ দুটো গ্রুপের ব্যাকটেরিয়া হয়, আমরা কম বেশি সবাই জানি গ্রাম পজিটিভ আর নেগেটিভ। এই যে আমরা এতক্ষণ ধরে বললাম না যে তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডো গ্লাইকেন আছে, পেপটাইডো গ্লাইকেন আছে, ওকে। এই পেপটাইডো গ্লাইকেনের পরিমাণ, অ্যামাউন্ট অফ পেপটাইডো গ্লাইকেন ইন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া 90%, আর 10% হলো অন্যান্য কন্টেন্ট। বোঝা গেল গ্রাম পজিটিভের? তাহলে এটা হলো আদার্স কন্টেন্ট, মানে আমরা হিসাব মতো হ্যাঁ লিখতেই পারি গ্রাম নেগেটিভের ক্ষেত্রে 10% আছে পেপটাইডো গ্লাইকেন। ঠিক উল্টো জিনিসটা আছে, অন্যান্য উপাদান, আদার মেটেরিয়ালস, আদার মেটেরিয়াল যেটা রয়েছে সেটা গ্রাম পজিটিভের জন্য 10% আর গ্রাম নেগেটিভের 90%। ভালো করে বুঝে নেবে ব্যাপারটা। মানে গ্রাম পজিটিভের পেপটাইড ও গ্লাইকেনের পরিমাণই বেশি সেল বলে, সেখানে গ্রাম নেগেটিভের ঠিক উল্টো কেস দেখছি, যে নামমাত্র পেপটাইড ও গ্লাইকেন রয়েছে। ঠিক উল্টো দিকে পেপটাইড ও গ্লাইকেনের পরিমাণ গ্রাম নেগেটিভে খুব কম, আর গ্রাম পজিটিভে খুব কম, আর গ্রাম নেগেটিভে খুব বেশি। এখানে বেশি ফোকাস করো যে পেপটাইড ও গ্লাইকেনের পরিমাণ গ্রাম পজিটিভে 90%, ওভারঅল সেল বলে 90% শুধু পেপটাইড ও গ্লাইকেনই আছে, আর গ্রাম নেগেটিভে কিন্তু উল্টোটা 10% মাত্র আছে। কারণ এই যে লাইন 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 দিচ্ছি না, তুমি এরকম করে ভাবতে থাকো এটা একটা খাঁচা বানানো হলো, এবার ওই বালি পাথর আর সিমেন্ট মাখিয়ে মশলাটা ঢেলে দেওয়া হবে, আর সেই মশলা হলো এটা, আদার মেটেরিয়ালস। আর ওই রড দিয়ে যে খাঁচা সেটা হলো এটা। মোটামুটি এরকম ভাবো, তাহলে সুবিধা হবে বুঝতে। এবার এখানটায় একটু এসো, আমরা সেল ওয়াল দেখাচ্ছিলাম তো একটা লাইনে এঁকে, এবার সেল ওয়ালটা গ্রাম পজিটিভে কেমন আর গ্রাম নেগেটিভে কেমন সেটা একবার দেখ। যদি আমি ধরে নিই যে কালো রঙের রংটা পেপটাইডোগ্লাইকেন, তাহলে এখানে আমরা কি করব, এখানে এই থিকনেসটাই আমরা বেশি করে দেখাবো, পেপটাইডোগ্লাইকেন। ঠিক আছে, এটা হলো পেপটাইডোগ্লাইকেন, আমরা গ্রাম পজিটিভ বলছি, পেপটাইডোগ্লাইকেন, ওকে। তাহলে আদার্স মেটেরিয়ালটা কোথায় আছে? এর মাঝে মাঝে, এর মাঝে মাঝে অল্প স্বল্প করে আছে আদার্স মেটেরিয়াল। খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে কারণ 10% মাত্র, সরি এখানে 10% মাত্র। বোঝা গেল? এবার আমরা ঠিক এই জায়গার পর থেকে না গ্রাম নেগেটিভকে দেখাচ্ছি, একই সঙ্গে দেখিয়ে দিচ্ছি গ্রাম নেগেটিভকে দেখাচ্ছি। গ্রাম নেগেটিভের কেসটা কিরকম, সেটা হলো ওই যে আদার মেটেরিয়ালস রয়েছে না, ওর পরিমাণটাই ম্যাক্সিমাম 90% গ্রাম নেগেটিভের। তার মানে এটা খুব স্পেশাল অ্যাকচুয়ালি গ্রাম নেগেটিভের ক্ষেত্রে, যে এটা যদি আদার্স মেটেরিয়াল হয় তাহলে একদম বাইরের দিকে আদার্স মেটেরিয়ালের লেয়ার রয়েছে, মাঝখানে পেপটাইডোগ্লাইকেন স্যান্ডউইচের মতো করে রয়েছে, আর আবারও রয়েছে আদার মেটেরিয়ালস। আর তো ওটা বোঝা গেল। গ্রাম পজিটিভে কালোটাকে আমরা বলেছি পেপটাইডোগ্লাইকেন, কালোটা হলো পেপটাইডোগ্লাইকেন, আর লালটা হলো অন্যান্য উপাদান। তাহলে এবারে দেখো এখানে, তাহলে পেপটাইডোগ্লাইকেন 90%, মাঝে মাঝে অল্প স্বল্প আছে অন্যান্য উপাদান। আর নেগেটিভটা যেটা আমরা নিচে দেখাচ্ছি, গ্রাম নেগেটিভটা নিচে দেখাচ্ছি, সেখানে দেখো গ্লাইকোক্যালিক্সের পর প্রথমে গ্লাইকোক্যালিক্স ছিল সবুজ রঙেরটা, তারপরে অন্যান্য উপাদান, তারপরে অল্প পেপটাইডোগ্লাইকেন, তারপরে আবার অন্যান্য উপাদান, আর এরপরে ভেতরের দিকে উভয়ের ক্ষেত্রেই প্লাজমা মেমব্রেন। উভয়ের ক্ষেত্রে এরপরে স্ট্রাকচারে আসবো না পরে, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, যেটা এখন আমরা আসিনি, আমরা সেল ওয়ালই এখন বসে আছি। বোঝা গেল ব্যাকটেরিয়ার কেসটা, গ্রাম নেগেটিভ আর গ্রাম পজিটিভে কেমন আলাদা হয়। তাহলে এখানে পেপটাইডোগ্লাইকেন লাইক স্যান্ডউইচ যেমন হয় না, মাঝখানে মশলাটা ভরে স্যান্ডউইচের মতো করে, পেপটাইডোগ্লাইকেন স্যান্ডউইচের মতো হয়ে গেছে। তার মানে বাইরে থেকে যেতে গেলে প্রথমে দুজনেরই গ্লাইকোক্যালিক্স, তারপরে সেল ওয়াল, তারপরে সেল মেমব্রেন পাবো, কিন্তু সেল ওয়ালে ডিফারেন্স আছে, সেল ওয়ালে ওভারঅল মানে স্ট্রাকচারটা ডিফারেন্স আছে। ঠিক আছে, চলো
এইবার আমরা একটা জিনিস দেখে নেবো, যেটা আমরা পরে পড়বো অ্যাকচুয়ালি, যখন আমরা ওই ইউনিট 1 পড়ি না, মনেরা, যখন মনেরা পড়ি, ওই 5 কিংডম ক্লাসিফিকেশনে মনেরা পড়ি, এটা তো অ্যাকচুয়ালি মনেরা না, এটা তো মনেরা। তাহলে এখানে যেগুলো পড়বো আমরা মনেরা থেকে সেই পার্টগুলোকে স্কিপ করবো। এইটুকু তো করতেই হবে, নাহলে তো মুশকিল হবে, ধর একই জিনিস ডবল ডবল করে পড়তে হবে। তাহলে এখানে যে জিনিসগুলো আমরা পড়ে চলেছি, মনেরা থেকে সেই ব্যাকটেরিয়া কি পাবো, কারণ ব্যাকটেরিয়া মনেরা মেম্বার। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে সেই জায়গায় স্কিপ করে দেবো। আর যারা পরবর্তীতে দেখবে তাদের জন্য বলে দেবো সেই রেকর্ডেড ভিডিওটা দেখে নেবে, এছাড়া কোনো উপায় নেই, তাই না? আগে আর 2 মাস পরের তো পড়ার কোনো ডিফারেন্স থাকবে না, থাকবে না, একই হবে, তাই না? আচ্ছা চলো, আমরা ওই জায়গাকার একটা জিনিস এখানে দেখে নেবো, তাহলে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে। সেটা কি? গ্রাম স্টেনিং প্রসিডিওর। গ্রাম স্টেনিং প্রসিডিওর, ঠিক আছে? আবারও বলছি, এটা কিন্তু এখনই এই চ্যাপ্টারে পাবে না, মনের থেকে অল্প একদম ছুঁয়ে দিয়ে গেছে, আর কিছুই পাবে না। কিন্তু আমাদের এটা একটু দেখতে হবে, কিভাবে গ্রাম পজিটিভ আর নেগেটিভকে পৃথক করা হয়। ঠিক আছে, দেখো, ধরো একটা স্লাইড নেওয়া হলো, হ্যাঁ, ফটাফট বলছি, একটা স্লাইড নেওয়া হলো, একটা স্লাইড নেওয়া হলো, সবাই জানে স্লাইড কেমন হয়। এবার বিভিন্ন জায়গা থেকে না, তার আগে আমরা ব্যাকটেরিয়াকে ধরো কালেক্ট করেছি, সেটা টক দই হতে পারে, সেটা নর্দমার জল হতে পারে, সেটা বাথরুমের একটু জল হতে পারে, এটা ওটা সেটা জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমরা চাইছি যে গ্রাম নেগেটিভ পজিটিভ সবাই থাকুক। দিয়ে এখান থেকে জল 1 ড্রপ এখানে নেওয়া হয়েছে, দিয়ে স্মেয়ার টানা হয়েছে। স্মেয়ার টানা বুঝি, বুঝি তো আমরা স্মেয়ার টানা, যে একটাকে রেখে আর একটার সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে টেনে দেওয়া, সেটা রক্ত পরীক্ষার ক্ষেত্রেও করা হয়, স্মেয়ার টানা হলো। তাহলে সেই স্মেয়ারে কি হলো, এই জলটা গোটাটাই ছড়িয়ে গেল, জলটা একটা একটা সাইডে দেওয়া হয়, দিয়ে টেনে দেওয়া, গোটাই ছড়িয়ে গেল, কিছু দেখতে পাচ্ছি না, কারণ ব্যাকটেরিয়া তো মাইক্রোস্কোপিক, আমি কিছুই দেখতে পাচ্ছি না, যা পরীক্ষা হবে সবই অন্ধকারে, অন্ধকারে হবে না, আলোতেই হবে, বলছি কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপর কি হলো, এরপর এই জল, এই যে স্লাইডটাকে নিয়ে না এয়ার ফিক্স করা হলো, তো লিখছি না, এয়ার ফিক্স করা হলো, মানে হাওয়াতে এরকম করে মিনিট খানেক ধরো এটাকে, মানে জল যেমন স্লেট, সেই ছোটবেলায় স্লেট তোমরা যদি ইউজ করে থাকো, তাহলে স্লেট পরিষ্কার করার সময় আমরা কি করতাম, যেমন জল দিয়ে মুছে দিয়ে না হাওয়াতে এই এই সব কি সব গল্প বলতাম, মানে ছড়া বলতাম, যাই হোক, হলো, ওটাকে এয়ার ফিক্স বলা হয়। আর তারপরে সেটার উপর হিট ফিক্স করলাম, হিট ফিক্স মানে একটা মোমবাতির উপর দিয়ে ওটাকে খানিকটা নিয়ে যাওয়া আসা করলাম। কি হলো, ওভারঅল স্লাইড থেকে জল পালিয়ে গেল, আর ব্যাকটেরিয়া তো ভয়ে আরো, মানে কামড়ে লেগে থাকা বলে না, অত দাম নাই, হ্যাঁ, তবুও আরো লেগে গেল, হ্যাঁ, যেহেতু জল পালিয়ে যাচ্ছে মানে ব্যাকটেরিয়া গুলো ওখানে স্টেবল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে এয়ার ফিক্স হবে, তারপরে হিট ফিক্স হবে, ওসব লিখলাম না। নেক্সট যেটা করা হবে এখানে, এই যে গ্রাম কথাটির যে মানে, সেটা হলো ক্রিশ্চিয়ানো গ্রাম, সায়েন্টিস্টের নাম। তিনি একটি স্টেন বা রং আবিষ্কার করেছিলেন। স্টেন কথাটি কেমিস্ট্রি এবং বায়োলজিতে ইউজ করা হয়। কেমিস্ট্রিতে স্টেন মানে হলো শুধুই রং, আর বায়োলজিতে স্টেন মানে রং প্লাস আরেকটা মানে আছে, সেটা হলো ব্যাকটেরিয়াল গ্রুপ, কেও স্টেন বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে ওই গ্রাম স্টেনকে অ্যাড করা হলো, মানে একটা রং, যেটা ওই মানে খ্রিস্টানো গ্রাম আবিষ্কার করেছেন, সেই নাম অনুযায়ী এখানে গোটা প্রসিডিওর, হ্যাঁ। তো সেই রংটাকে দেওয়া হলো, সেই রংটাতে কি আছে, রংটাতে আছে তোমার আচ্ছা, একটা জিনিস তো আগে শোনো, যে এই যে এয়ার ফিক্স করা হলো, তারপর হিট ফিক্স করা হলো, এই এরপরে কিন্তু এখানে কোনো জল নাই, হ্যাঁ, দিয়ে তারপর রংটাকে অ্যাড করা হচ্ছে, ক্রিস্টাল ভায়োলেট প্লাস আয়োডিন সলিউশন, আয়োডিন সলিউশন। ঠিক আছে, এটাকে একসঙ্গে বলা হয় গ্রাম স্টেন। তার মানে ওই স্লাইডের উপর এই দুটো রং, মানে এই রংটাতে ডুবিয়ে দেওয়া হলো একবারে, বলতে গেলে ড্রপ ওয়াইজ পুরো ভরে দেওয়া হলো। এরপরে এখানে একবার জল দিয়ে ধোয়া হলো, যেটা এক্সট্রা রং আছে সেটা উঠে পালালো, আর তারপরে অ্যালকোহল ওয়াশ হলো, অ্যালকোহল দিয়ে ধোয়া হলো। এরপর নিয়ে চলে যাওয়া হলো মাইক্রোস্কোপে। মাইক্রোস্কোপে দেখা যাবে যে এখানে বিভিন্ন জায়গায় ভায়োলেট কালার তোমার কাছে নেই, হ্যাঁ,
বিভিন্ন জায়গায় ভায়োলেট কালারের এরকমের ডটেড স্ট্রাকচার আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপে ডটেড স্ট্রাকচারই পাবো, ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা ডিটেল পাবো। তো আমরা যদি কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখি তাহলে দেখতে পাচ্ছি এরকম জায়গায় জায়গায় কলোনিতে, ব্যাকটেরিয়া একা থাকে না, প্রোকারিওটিক সেল কেউ একা থাকে না, সবসময় এক জায়গায় থাকে, হ্যাঁ কলোনিতে থাকে, দেখা যাচ্ছে। তাহলে কালারটা কি বললাম? ভায়োলেট কালার। এই ভায়োলেট কালারের এরা কারা? এরা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এরপর আবার দেখবে, এরপর ওই স্লাইডটাকে ফিরিয়ে আনা হয়েছে, হ্যাঁ ওই স্লাইড দেখি কিন্তু কন্টিনিউ চলছে প্রসেসটা। এরপর কি করা হলো, এখানে আরেকটি রং অ্যাড করা হলো, তার নাম স্যাফ্রানিন। এটাকে কাউন্টার স্টেনও বলা হয়। কাউন্টার মানে শেষ, যারা বিড়ি সিগারেট খায় তারা কাউন্টারের মানে বোঝে, ঠিক আছে? কাউন্টার স্টেন মানে শেষ রং আর কি ইউজ করা হচ্ছে। এই স্যাফ্রানিনকে বুঝতে পারলে তো কি বললাম? এই স্লাইড দেখি আবার নিয়ে আসা হলো, দেখাশোনা হয়ে গেছে, নিয়ে আসা হলো, স্যাফ্রানিন বলে একটি রং দেওয়া হলো। ওই রংটার কালার হলো রেড। এরপর একে জল দিয়ে ধোয়া হলো, জাস্ট জল দিয়ে, অ্যালকোহল নয় কিন্তু, আর অ্যালকোহল দিলে আবার হাঁপ পালিয়ে যাবে। আর জল দিয়ে ধোয়ার পর পরিষ্কার করে নিয়ে, মানে পরিষ্কার মানে ন্যাকড়া দিয়ে মুছে দিতে হবে না, মানে পরিষ্কার বলতে ওই রংটাকে পরিষ্কার করে নিয়ে আবার মাইক্রোস্কোপের তলায়, যেখানে যারা ছিল তারা এখনো আছে, মোটামুটি পজিশন দেখানোর চেষ্টা করলাম। আর সঙ্গে আরো কিছু কলোনি নতুন করে দেখা যাচ্ছে, আর তারা লাল রঙের। এই লাল রঙের কলোনিতে যারা রয়েছে না, তারা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হয়ে গেল গ্রাম স্টেনিং প্রসিডিওর। এইভাবে গ্রাম পজিটিভ আর নেগেটিভকে পৃথক করা হয় বা চেনা যায়। এখন গল্পটা হলো পিছনের ইতিহাসটা বলুন, যে এসব হলো কেন। দেখো খুব সিম্পল ব্যাপার, এই ভায়োলেট কালারকে অ্যাবজর্ব করতে পারে যে, তার নাম পেপটাইডোগ্লাইকান। ওকে, এবার তুমি মনে করে দেখো, একটু আগেই দেখিয়েছি পেপটাইডোগ্লাইকান এর পরিমাণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কত, 90%। তাহলে ওর ফাঁকে ফাঁকে রং সব ঢুকে গেছে। এবার যখন ওখানে অ্যালকোহল দিয়েও ওয়াশ করেছি না, তখন ভায়োলেট কালার সবটা বেরিয়ে যায়নি, অনেকটাই ধরে আছে, ঠিক আছে? আর সেই জন্য গ্রাম পজিটিভের ক্ষেত্রে তাদেরকে ভায়োলেট কালার দেখাচ্ছে, কিন্তু গ্রাম নেগেটিভ সেই স্যান্ডউইচের কেস, ও তো রং ছেড়ে দিচ্ছে, কারণ ও তো ঢোকেই নেই ভেতরে, যা উপরে উপরে লেগেছিল অ্যালকোহল দিয়ে ধোয়া মানে সব বেরিয়ে গেল। আমরা যখন বিভিন্ন জায়গায় নখ থেকে আরম্ভ করে অ্যালকোহল দিই না আমরা, ওই যে যারা নেল পলিশ পরে মেয়েগুলো তারা জানে যে সেখানে অ্যালকোহল দিয়ে ওরা ওই পেডিকিওর ম্যানিকিওর এসব ব্যাপার হয়, সেসব করে। তাহলে এখানে সব, এখানে গ্রাম নেগেটিভ পরিষ্কার দেখাচ্ছে, দেখাচ্ছে না আসলে, আসে আছে কিন্তু দেখাচ্ছে না, ওই দেখার জন্য শুধু এটা স্যাফ্রানিন। কিন্তু এরপর যদি আমরা অ্যালকোহল দিতাম না, আবার ফাঁকা হয়ে যেত, মানে ওরা থাকবে কিন্তু দেখা যাবে না। সেই জন্য আমরা সেকেন্ড টাইম আর অ্যালকোহল দিয়ে ওয়াশ করিনি, আমরা শুধু এক্সট্রা রংটাকে ধুয়ে দিয়েছি রানিং ওয়াটারে, ট্যাপ খুলে ধুয়ে দিয়েছি। এবার যখন নিয়ে যাচ্ছি তখন রেড কালারটা আছে, এই যেহেতু অলরেডি এটা কালার নিয়ে বসে আছে সেজন্য নেক্সট কালারটা নেয়নি, তো ভায়োলেটকে ভায়োলেটই দেখাচ্ছে। আর যারা ভায়োলেটকে নিতে পারেনি বা ছেড়ে দিয়েছে অ্যালকোহল ওয়াশের জন্য, তারা এখন একটা রং নিয়েছে, তারা রেড। এই হলো গ্রাম স্টেনিং প্রসিডিওর। এইভাবে গ্রাম পজিটিভ এবং নেগেটিভকে চেনা যায়, এই মোটামুটি বিষয়। আমরা একবার এনসিইআরটি তে ফিরে আসি, অনেকক্ষণ এনসিইআরটি বাইরে গিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তাহলে সেল বলে চলে এসো, কি দেখাচ্ছে? মিডিল লেয়ার সিন ইন অল প্রোক্যারিওটিক এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, সিন ইন অল প্রোক্যারিওটস এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমাতে সেল ওয়াল দেখা যায় না, তাহলে সেল ওয়াল বিহীন প্রোক্যারিওটিক সেলের উদাহরণ মাইক্রোপ্লাজমা। ওকে, আচ্ছা, it gives shape to the cell and provides the structural support to prevent the bacterium from bursting or collapsing, মানে যাতে ওই সেই অসমোসিস মনে আছে তো, অভিস্রবণ, যাতে এক্স অসমোসিস অথবা এন্ড অসমোসিস না হয়ে, মানে ফুলে গেল বা মানে বাস্ট করে গেল অথবা চুপসে গেল, এইসব কেস তখনই হবে যখন সেখানে ডাইরেক্টলি অসমোসিসের ব্যাপার আসবে, অভিস্রবণের ব্যাপার আসবে।
আর সেল ওয়াল সেটাতে বাধা দেবে। তার মানে এই যে একটা ঘরের যে, এরা তো একটা ঘরের মানুষ, মানে একটাই তো ঘর এদের, তো সেইটা যদি সেল ওয়াল না থাকতো না, তাহলে হয়ে যেত এই সমস্ত ঘটনা। আর হয়ও, হয় না তাই নয়, হয়ও। বাস্ট আর কোলাপসিং এর গল্প যখন এলো, আমরা হালকা করে বলে দিই একটা জিনিস, সেটা হলো এই যে ধরো কোনো কিছু যখন সংরক্ষণ করি, তখন মায়েরা এই যে বাজার থেকে মাছ যখন কিনে আনা হয়, কেটে যখন ধুয়ে দেওয়া হয়, তারপরে নুন আর হলুদ মাখিয়ে দেওয়া হয়, দিয়ে একটা কন্টেনারের উপর রেখে, ওই ছিদ্রযুক্ত একটা কন্টেনারের মধ্যে মাছগুলোকে রেখে সেটা একটা বাটির মধ্যে বসিয়ে রেখে দেওয়া হয়। তো 0.5 ঘন্টা পর দেখা যায় বাটিতে অনেকটা জল দাঁড়িয়েছে। তো এই নুন হলুদ মাখানোর পেছনে গল্পটা কি, রহস্যটা কি, সেটা মা না জানলেও তোমাদের জানা উচিত। ব্যাকটেরিয়া হলো অ্যান্টিবায়োটিক, তাহলে সে ব্যাকটেরিয়াকে মারবে। রং করার জন্য দেওয়া হয়নি, মাছ রং হলো কি হলো না সেটার জন্য রং দেওয়া, মানে হলুদ দেওয়া হয়নি রং করার জন্য। তাহলে ওর অ্যান্টিবায়োটিক নেচার আছে, ব্যাকটেরিয়াকে মেরে দেবে। ওকে। আর দেখো, গায়ে হলুদও একই কারণের জন্য করা হয়, বিয়ের আগে। ঠিক আছে, কারণ বিয়ে মানে একটি পবিত্র অনুষ্ঠান। হ্যাঁ, বিয়ে মানে একটি পবিত্র অনুষ্ঠান। তাহলে সেই পবিত্র অনুষ্ঠানে পবিত্রতা মানে ওভারঅল, মানে জাম টাম থাকবে না, এরকম একটা ব্যাপার মেনটেন করাই উচিত। আর সেই জন্য বরকে বা বউকে আচ্ছা করে হলুদ মাখিয়ে দেওয়া হলো, তাতে রংটাও একটু চমকালো, আর সঙ্গে জীবাণুও মরলো। ঠিক আছে, এই হলো গায়ে হলুদের পিছনকার বিষয়। হ্যাঁ, ব্যাকটেরিয়া মারার জন্য, রং করার জন্য নয়। ওকে। নুন কেন মেশানো হলো মাছে, তার রহস্য এখানে আছে। কারণ নুন যখন মাছে মেশানো হলো, তাহলে মাছের বাইরের দিকে জলের ঘনত্ব বেড়ে গেল, তাহলে ভিতর থেকে জল টেনে বার করে দেবে, মানে এক্স অসমোসিস হবে। তাহলে মাছটা শুকিয়ে যাবে। আর যত শুকনো বা যত জল কম, তত ইনফেকশন কম, মানে তত বাকি যারা আছে তাদের হাল খারাপ হয়ে যাবে, কারণ তারা জল পাবে না। আবার বলতে পারো ব্যাকটেরিয়ার হালও কিসমিসের মতো হয়ে যাবে যদি বেশি পরিমাণে নুন দেওয়া হয় না। তাহলে ওই যে সেল ওয়াল তখন আর ওইকে বাস্ট বা এইসব যা শুনছি না এখানে এনসাইটিতে রয়েছে সব থেকে মানতে পারবে না, ওরাও কিসমিসের মতো হাল হয়ে যাবে। কারণ ব্যাকটেরিয়া ভেতরে সাইটোপ্লাজমে যত জল আছে না টেনে বার করে দেবে। বুঝে গেল? সেই জন্য নুন দিয়ে সংরক্ষণ করা হয় আচারে, বিভিন্ন জায়গাতে বেশি পরিমাণে নুন দেওয়া হয়, তেল দেওয়া হয়, কারণ জার্ম কিলিং প্রপার্টি রাখার জন্য। বুঝা গেল? বেশি গল্প করলে বেশি দেরি হবে। এই হলো কেস। নেক্সট রয়েছে প্লাজমা মেমব্রেন। কিচ্ছু বলার নাই প্লাজমা মেমব্রেনে, কারণ অনেক কিছু বলার আছে অন্য জায়গাতে। কখন? যখন প্লাজমা মেমব্রেন পড়বো। যে কোনো কাউরির প্লাজমা মেমব্রেন অথবা সেল মেমব্রেন একই, সেটা হোক প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক। আমরা যখন ইউক্যারিওটিক সেল পড়বো পরে গিয়ে, তখন প্লাজমা মেমব্রেনকে পড়বো। সুতরাং প্রোক্যারিওটিক সেলের প্লাজমা মেমব্রেনের স্পেশালিটি কিছু নেই, তো দেখারও কিছু নেই। বোঝা গেল? প্লাজমা মেমব্রেন আমরা পরে পড়বো। আচ্ছা দেখো, দেখাই আছে, দিস ইজ স্ট্রাকচারালি সিমিলার টু দ্যাট অফ প্রো ইউক্যারিওটিক সেল। মানে ইউক্যারিওটিক সেলের যে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনই প্রোক্যারিওটিক সেলের প্লাজমা মেমব্রেন। সুতরাং আমরা প্লাজমা মেমব্রেনকে যেহেতু ডিটেল স্টাডি করব, তো এখানে দেখার দরকার নেই। আচ্ছা, নেক্সট রয়েছে বেসড অন দ্য টাইপস অফ এনভেলপ অ্যান্ড রেসপন্স টু গ্রাম স্টেনিং। অলরেডি পড়ে ফেলেছি। ডেভেলপড বাই গ্রাম ক্রিশ্চানোগ্রাম, ব্যাকটেরিয়া টু টাইপস, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ। আমাদের পড়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই ব্যাকটেরিয়া গ্রাম স্টেন নিল কি নিল না তার উপর বেস করে আমরা এখানে ডিটেল করে ফেলেছি, নিল কি নিল না গ্রাম স্টেনকে, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। ওকে। আচ্ছা, নেক্সট স্ট্রাকচারে চলে যাব আমরা। আর সেটা অবভিয়াসলি মেসোজোম এবং ক্রোমাটোফোর দেওয়া আছে। হ্যাঁ, আমরা তার আগে একবার একটা জিনিসকে দেখে নেব। দেখো, এটা আমরা দেখেছিলাম, আমাদের স্টাডি করা হয়ে গেছে, আমরা মুছে দিচ্ছি, এর গল্প শেষ। হ্যাঁ, কারণ এটা তো পড়া হয়ে গেছে আমাদের, আর ওকে এঁকে রেখে লাভ নাই। এটা আমরা আবার সেই পুরনো জায়গায় ফিরে এলাম, এটা হলো সেল ওয়াল। তাহলে নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে প্লাজমা মেমব্রেন হিসাব মতো। তাহলে এর ভেতর দিকে আমরা প্লাজমা মেমব্রেনকে আঁকছি। এবার দেখা যাচ্ছে প্লাজমা মেমব্রেনের ভিতর দিকে ইনফোল্ডিং হয়েছে, মানে যে প্লাজমা মেমব্রেনটা রয়েছে না, সেই প্লাজমা মেমব্রেন বিভিন্ন জায়গায় মডিফাই করেছে। হ্যাঁ, দিয়ে এরকম এরকম সব স্ট্রাকচার তৈরি করেছে, ভাঁজ হয়ে হয়ে এরকম স্ট্রাকচার তৈরি, ও, এরকমের স্ট্রাকচার তৈরি করেছে। হ্যাঁ, এরকম সব স্ট্রাকচার তৈরি করেছে। এই দুটি স্ট্রাকচার এখানে আমরা পাবো, একটার নাম হলো মেসোজোম আর একটা হলো ক্রোমাটোফোর। হ্যাঁ, আমরা দেখাই।
এই যে স্ট্রাকচারটা পাচ্ছি না, এটার নাম হলো মেসোজোম অর কন্ড্রিঅয়েড। অয়েড, অয়েড মানে মতো, অয়েড মানে মতো, কার মতো? কন্ড্রিয়নের মতো, মানে মাইটোকন্ড্রিয়ার মতো। ঠিক আছে, এই জন্য এর নাম হলো কন্ড্রিয়য়েড, যার একটা নাম রয়েছে মেসোজোম। এই মেসোজোম কি করে? তো এইখান থেকে তো বুঝতে পারছি মেসোজোম কি করে। এই দ্বিতীয় নামটা থেকে তো বুঝতে পারছি মেসোজোমের কি করা উচিত। কি করা উচিত? এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস। কারণ একটা যে কোনো সেলকে যদি বাঁচতে হয়, যে কোনো জীবকে যদি বাঁচতে হয়, অর্গানিজমকে যদি বাঁচতে হয়, তাহলে এনার্জি লাগবে। আমরা মরে যাই কেন? যেদিন এনার্জি তৈরি বন্ধ হয়ে যায় সেদিন মরে যায়, যেদিনকে সুইচ অফ করে দেয় সেদিন মরে যায়। কারণ যাই হোক না কেন, হার্ট অ্যাটাক হোক, ব্রেন স্ট্রোক হোক, স্ট্রোক যাই হোক, গল্প কিন্তু ওভারঅল সেই ঘুরে ফিরে গিয়ে একই জায়গায়। সেটা হলো কেউ সুইচ অফ করে দিয়েছে, মরে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তার মানে এটিপি সিনথেসিস বন্ধ হয়ে গেছে। তাহলে বেঁচে থাকতে গেলে, ফ্যানটা চলতে গেলে, মোবাইলটা চলতে গেলে এনার্জি লাগবে, দিতে হবে। তো আমাদেরও একই গল্প, গল্প যা ব্যাকটেরিয়ারও গল্প। কিন্তু ওদের তো মাইটোকন্ড্রিয়া নেই, কারণ আমরা তো অনেক আগেই বলে দিয়েছি যে পর্দা ঘেরা কোনো কোষ সম্পর্ক নেই। তাহলে কি এনার্জি তৈরি করবে? এই যে মেসোজোম। বোঝা গেল কি বললাম? তাহলে কি আছে? ওই যেমন, যেমন মাইটোকন্ড্রিয়ার মধ্যে আছে না বিভিন্ন রকমের উৎসেচক বা এনজাইম, যারা এটিপি সিনথেসিসে হেল্প করে, এদের মধ্যেও আছে, তাই এরা পারে। এছাড়াও কিন্তু মেসোজোম আরো কিছু বেশ কিছু কাজ করে। যেমন, যেমন হলো যেমন হলো ডিএনএ রেপ্লিকেশন। আসছি আমরা না, পরের পয়েন্ট একটু বুঝে নি। অ্যাটাচমেন্ট অফ জেনোফোর, এই পয়েন্টটাকে দেখো, 3 নম্বর পয়েন্ট। জেনোফোর, জেনোফোর কি? সেটা হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে তোমার নিউক্লিয়াস তো নাই বলেছি, তাহলে ওদের আছে কি শুধুমাত্র একটা ডিএনএ, একটা সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, আর যেটাকে জেনোফোর বলা হয়। হ্যাঁ দেখো, এটা যদি জেনোফোর হয় না, তাহলে একটা জায়গাতে অ্যাটাচ করে দিলাম। ধরো কাউরির বাড়িতে, তার বাড়িতে একটাই ঘর, হুম, একটাই ঘর, তাই একটা ঘরের মধ্যে যদি সংসার করতে হয়, তাহলে কি করতে হবে? অনেক গুছিয়ে রাখতে হবে, নাহলে খুব মুশকিল আছে, তাই না? কারণ ওইটাই তার ডাইনিং, ওটাই তার ড্রয়িং রুম, ওটাই তার কিচেন, ওটাই তার বেডরুম, ওটাই তার সব, শুধুমাত্র ওই দুটো কাজ বাদ দিয়ে। না, ওইটা আলাদা রুম দরকার, পায়খানা বাথরুম। আচ্ছা, এবার ধরো সেই ঘরে একটা একটা চঞ্চল, মানে ডান পিঠে ছেলে আছে, ছোট ছেলে, 2-3 বছরের একটা ডান পিঠে ছেলে আছে। এবার তাকে যদি ছেড়ে রাখা হয়, তাহলে কি হবে বুঝতে পারছো? কি হবে? গোটা ঘরের অবস্থা সেই পৃথিবীর প্রথম অবস্থার মতো করে দেবে। ঠিক আছে? আর সেই জন্য কি করতে হবে? বেঁধে রাখতে হবে। ব্যাস, দেখো দেখো বেঁধে দেখো, বেঁধে রেখে দিয়েছে। তাহলে জেনোফোরকে আটকে রেখে দিয়েছে। আর দেখো 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে অ্যাটাচমেন্ট অফ জেনোফোর। বোঝা গেল কেসটা কি? অ্যাটাচমেন্ট অফ জেনোফোর, ওই জন্য লেখা আছে ওখানে অ্যাটাচমেন্ট অফ জেনোফোর। ওকে, এ তো গেল, বুঝলাম অ্যাটাচমেন্ট অফ জেনোফোরের কেসটা কি। এবার বিষয় হলো যে তাহলে 2 নম্বর পয়েন্টটা বলছি, এরা শুধু জেনোফোরকে অ্যাটাচ করে রাখে তাই নয়, এর রেপ্লিকেশনেও হেল্প করে। মানে একটা ব্যাকটেরিয়া থেকে যখন দুটো ব্যাকটেরিয়া হবে, তাহলে এই কন্টেন্টটাও তো দিতে হবে, তাহলে ডবল করা দরকার আছে। তার মানে এই কন্টেন্টটা রেপ্লিকেশন তো ক্লাস 12-এ পড়ে এলো 2 দিন আগে, ডিএনএ রেপ্লিকেশন, প্রতিলিপিকরণ। তাহলে সেই ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে মেসোজোম। আর কি করে? আর করে ব্যাকটেরিয়াটাকে বিভাজন করতে। ফিশন মনে আছে? ফিশন, বাইনারি ফিশন, দ্বিবিভাজন। তাহলে ব্যাকটেরিয়া করেছিল, হ্যাঁ অনেকে করেছিল, ইস্ট করেছিল, অ্যামিবা করেছিল, প্যারামেসিয়াম করেছিল, ইউগ্লিনা করেছিল, ব্যাকটেরিয়াও ছিল। তাহলে ব্যাকটেরিয়ার মাঝে একটা দেওয়াল তুলে দিলে 2 ভাগ হয়ে গেল। আর
ওইটাই তো বলছিলাম 2 নম্বর পয়েন্টে, যে দুভাগ করার আগে একটা কপি দিতে হবে, কপি। সেই কপিটার জন্য 2 নম্বর পয়েন্টটা, বোঝা গেল। আর 4 নম্বর পয়েন্টটা তাহলে এটা লিখলাম যে সেল ওয়াল ফরমেশন। এবার ব্যাপারটা হলো যে আমরা এনসিআরটি খুঁজলে এটাই পাচ্ছি, ঠিক আছে। দেখো একবার সামারাইজ করে দিই, যদিও আমি এখানে দিয়ে দিয়েছি, হ্যাঁ মানে এটা একটু এনসিআরটির বাইরে গিয়ে আমরা লিখে দিয়েছি। হুম। মেসোজোম ইজ ফর্মড বাই দ্য ইনফোল্ডিং অফ প্লাজমা মেমব্রেন। দেখো ইনফোল্ডিং অফ প্লাজমা মেমব্রেন, ইট ইনক্লুডস ভেসিকেল, টিউবুলস এন্ড ল্যামেলি। মানে ওই যে যদি দেখো হিজিবিজি স্ট্রাকচার করেছি না, মানে বলতে চাইছে যে ওখানের মধ্যে ছোট ছোট বেসিকেলের মতো স্ট্রাকচার থাকতে পারে, লম্বা টিউবের মতো হয়ে যেতে পারে, হ্যাঁ এইসব বলা আছে। এই আমরা হিজিবিজি করে দিচ্ছি ওই জন্য, জানো ওই রকমের স্ট্রাকচার থাকতে পারে। মেসোজোম হেল্পস সেল ওয়াল ফরমেশন দেওয়া আছে, ডিএনএ রেপ্লিকেশন দেওয়া আছে। আচ্ছা, ইন ডিস্ট্রিবিউশন অফ ক্রোমোজোমস টু ডটার সেল, এই যে রেপ্লিকেশন দেওয়া আছে। ইন রেসপিরেশন অ্যান্ড সিক্রেশন প্রসেস, এই যে 1 নম্বর প্রসেস দেওয়া আছে রেসপিরেশন, মানে এটিপি সিনথেসিস। ওকে। আর কি দেওয়া আছে? টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ প্লাজমা মেমব্রেন অ্যান্ড এনজাইমেটিক কন্টেন্ট, অবভিয়াসলি। দেখো যত ইনফোল্ডিং হবে, মনে আছে যে সেই ক্ষুদ্রান্ত্রের ভিতর দিকের দেওয়ালের ক্রিস্টি, সরি ভিলাই 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 কেন তৈরি হয়েছে? ভিলাই, মাইক্রো ভিলাই কেন তৈরি হয়েছে? যাতে সারফেস এরিয়া বাড়ে। কারণ দেখা যাচ্ছে যে আমরা যদি ক্ষুদ্রান্ত্র, যেটা মানে স্মল ইন্টেস্টাইন, যেটা হলো অ্যাবজর্পশনের মেন জায়গা, সেটা লেন্থটা যদি আমরা দেখি, তাহলে সেই লেন্থটা কত পাবো? হার্ডলি 6 মিটার, 7 মিটার, 8 মিটার মতো হার্ডলি লেন্থটা পাবো। যদি আমরা বৃহদন্ত্রকে বাদ দিই তাহলে 6 মিটার পাবো। তাহলে এই 6-7 মিটারের মধ্যে ওকে আমি যা খেয়েছি অ্যাবজর্ব করতে হবে। এবার কোনো খাবার কি গিয়ে দাঁড়িয়ে থাকবে যে আমাকে অ্যাবজর্ব কর, আমি দাঁড়িয়ে আছি নে আমাকে অ্যাবজর্ব কর? খাবার তো পেরিস্টালসিস মুভমেন্টে যেতেই থাকবে, পালিয়ে যাবে তো। তাহলে আমি যদি তুলতে পারি, ও সব পটি হয়ে পালিয়ে যাবে, খাওয়াই বেকার হবে, সব খরচা করা বেকার। আর সেই জন্য সারফেস এরিয়া বাড়ানোর অন্যতম উপায় হলো ওই ইনফোল্ডিং, বারবার খাঁজ করো। তাহলে এইটুকু জায়গা সোজা আঁকা আর এইটুকু জায়গাকে এরকম করে আঁকার মধ্যে পার্থক্য আছে না? সারফেস এরিয়া, এই তো এইগুলো করার মানে কি? সারফেস এরিয়া বাড়ানো। আর যত সারফেস এরিয়া বাড়াবে তত তার কার্যকারিতা বাড়বে। সমস্ত কাজ যা প্লাজমা মেমব্রেন করে, ওভারঅল প্লাজমা মেমব্রেনের কার্যকারিতা বাড়বে না? তো সেটাই দেওয়া হচ্ছে পয়েন্ট। ওকে। আরেকটি স্ট্রাকচার রয়েছে যেটা প্লাজমা মেমব্রেনের মডিফিকেশন। দেখো আমরা কি করলাম বলতো? আমরা কিন্তু প্লাজমা মেমব্রেনকে পড়লাম না সেই অর্থে, কিন্তু আমরা প্লাজমা মেমব্রেনের মডিফিকেশন দেখছি। এটা একটা। আর 2 নম্বরে বলা হচ্ছে এটা, সেটা হলো ক্রোমাটোফোর। ফোর মানে ধারণ করা। কি ধারণ করে? অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ক্লোরোফিল ধারণ করে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেসিস করতে পারে, তাদেরকে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বলা হয়, ঠিক আছে। তো সেই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া তাহলে অ্যাকচুয়ালি হিসাব মতো যদি সালোক সংশ্লেষ করতে হয়, তাহলে কোথায় তাকে, মানে ইউক্যারিওটিক সেলে সালোক সংশ্লেষের জন্য যে কি বলবো, যে রঞ্জক পদার্থ ক্লোরোফিল কোথায় থাকে? কোন সেল অর্গানেলসে? প্লাস্টিডে। এই তো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু নেই, তাহলে এর তো প্লাস্টিড নেই। তাহলে এই ব্যাকটেরিয়া যদি চায় যে আমি সালোক সংশ্লেষ করব, ইচ্ছা করলেই হবে না, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া আলাদা, হ্যাঁ। তো তাদের কথাই বলছি, তাদের জন্য রয়েছে ক্রোমাটোফোর। তাহলে যেহেতু পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু নাই, সেই জন্য প্লাজমা মেমব্রেন কি করলো, এরকম করে ছোট ভেসিকেলের মতো তৈরি করলো, এর মধ্যে ব্যাকটেরিয়া ক্লোরোফিল রেখে দেয়। আর এরা পারে ফটোসিনথেসিস করতে, এদের কি বলা হয়? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। সবাইকে বলা হচ্ছে না, কারণ সবাই ফটোসিনথেসিস করতে পারে না ব্যাকটেরিয়ারা। যারা পারে তারা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, তাদের অ্যাকচুয়ালি এখানে ফটোসিনথেটিক পিগমেন্ট আছে। আর যে জায়গায় এটা রাখা আছে তার নাম ক্রোমাটোফোর। বোঝা গেল? এই হলো প্লাজমা মেমব্রেনের দুটো মডিফিকেশন।